একটা ছোট্ট গ্রামে জবা ও তার মা একসাথে থাকে। জবার মা মানুষের বাড়িতে কাজ করে, সংসার চালায়। জবার বাবা অনেক আগেই মারা গেছেন। মা আলেয়া কাজে চলে যান। কিছুক্ষণ পর জবা তার বান্ধবীদের সঙ্গে স্কুলে যায়। জবা, আমি মিয়া সাহেবের বাড়িতে কাজে যাচ্ছি। তুই সবকিছু গুছিয়ে স্কুলে যাস। স্কুলে নিয়মিত না গেলে পড়াশোনা ঠিকমতো হবে না। ঠিক আছে মা, আমি স্কুলে চলে যাব। আমি তো কখনো স্কুল কামাই করি না। তুমি নিশ্চিন্তে কাজে যাও। হ্যাঁ রে মা, আমি তো জানি তোর উপর আমার বিশ্বাস আছে। তোকে নিয়ে আমি আমার জীবনও বাজি রাখতে পারি। মা, আমি তোমার এই বিশ্বাসের মর্যাদা রাখবো। জীবনে ভালো কিছু করে তোমার সব কষ্ট দূর করব। তুমি এখন যাও মা, আমি স্কুলে যাব। মা আলেয়া কাজে চলে যান। আচ্ছা জবা, তুই কি খেয়াল করেছিস স্কুলে আসার সময় প্রতিদিন একটা ছেলে একই জায়গায় দাঁড়িয়ে থাকে আর তোর দিকে এক নজরে তাকিয়ে থাকে? দেখি তো কি হয়েছে, সে দাঁড়িয়ে থাকতেই পারে। আর তাছাড়া ওই লোকটা যে আমার দিকেই তাকিয়ে থাকে সেটা তুই কি করে বুঝলি? এই জন্য এমন মনে হচ্ছে তোর? না রে, ছেলেটা খুব সুন্দর, তাই আমি মাঝে মধ্যে ওর দিকে তাকাই। যখনই দেখি সব সময় তোর দিকে তাকিয়ে থাকে, ছেলেটা হয়তো তোকে পছন্দ করে। তুই এসব বাদ দে কাকলি, আমরা সবেমাত্র স্কুলে পড়াশোনা করি, এখন এইসব নিয়ে ভাবার সময় নেই। চল ক্লাসে যাই। তোর কথা ঠিক, কিন্তু ভালোবাসা এসব বয়স মানে না, যখন তখন হয়ে যায়। তুই দেখবি তোরও একদিন হঠাৎ করেই হয়ে যাবে। চল এবার ক্লাসে চল। আন্টি বাড়িতে আছেন? আপনার জন্য দুধ নিয়ে এসেছি। ভাইয়া, আমার মা এখনো কাজ শেষ করে আসেনি, কেন কিছু বলবেন? হ্যাঁ, তোমার মা গরুর দুধ চেয়েছিল। এই নাও, এই বালতিতে দুধ এনেছি, তুমি রেখে দাও। কিন্তু ভাইয়া, আমার কাছে তো এখন টাকা নেই, আমি এখন টাকা দিতে পারবো না। তাই আপনি এখন নিয়ে যান, মা আসলে টাকা দিয়ে দুধ নিয়ে আসবো। টাকা নিয়ে চিন্তা করো না, তোমরা তো আমার পর নয়, প্রতিবেশী, তাই টাকা যখন পারো দিও। এখন দুধ রেখে দাও। ঠিক আছে ভাইয়া, তাহলে দিন। মা, ওই হাসান ভাই দুধ দিয়ে গেছে, ওনাকে তুমি টাকা দিয়ে দিও। আমার কাছে টাকা ছিল না, তাই দিতে পারেনি। আমি টাকা দিয়ে দিব, তুই এসব নিয়ে চিন্তা করিস না। ছেলেটা খুব ভালো, টাকা পয়সা নিয়ে কারো সঙ্গে কথা বলে না। অনেক গরিব লোকদের এমনি এমনি দুধ দিয়ে দেয়, যেন তারা দুধ খেয়ে শরীরে শক্তি পায়। তাহলে তো খুব ভালো। আমাদের গ্রামে এরকম ভালো মানুষ আছে তা তো জানতাম না। দোয়া করি তার জন্য, যেন সে সবাইকে সাহায্য করতে পারে। আপনি আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে, অনেক দিন হলো বলতে চাচ্ছি, কিন্তু পারছি না। আমি জানি তুমি অনেক ছোট, কিন্তু আমার কিছু করার নেই, তোমাকে বলতেই হবে কথাটা। দেখেন, রাস্তায় এভাবে দাঁড়িয়ে কোনো ছেলের সাথে কথা বলতে কেউ দেখে ফেললে খুব খারাপ হবে। আমার মাকে নানা রকম খারাপ কথা বলবে, তাই আমাকে দয়া করে বাড়িতে যেতে দিন। আমি বেশি সময় নেব না, তোমাকে শুধু একটা কথা বলতে চাই আর তার উত্তর জানতে চাই। দয়া করে আমার কথাটা শোনো জবা। এই কি, আপনি আমার নামও জানেন? কিভাবে আর কি বলতে চান আমাকে? তোমার এক বান্ধবীর কাছ থেকে জেনেছি, আর যাকে আমি ভালোবাসি, পছন্দ করি, তার বিষয়ে তো জানতেই হবে। কি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন মানে? আমি আপনার থেকে অনেক ছোট, সবেমাত্র স্কুলে পড়ি। এখন আমার এসব করার সময় নেই, তাই আমাকে আর এসব কথা বলবেন না। দেখো জবা, ভালোবাসা কখনো বয়স দেখে হয় না। তুমি আজ ছোট, কিন্তু 2 দিন পর তো বড় হয়েই যাবে। তুমি যদি চাও এখন আমার সঙ্গে সম্পর্ক রাখতে পারো। যখন তোমার সময় হবে তখনই আমি তোমাকে বিয়ে করব। না না, আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি জানি সম্পর্ক করলে কি হয়, তাই এই বয়সে আমি কোনো কলঙ্ক নিতে চাই না। আপনি আমার মায়ের সাথে গিয়ে কথা বলুন,
যদি আমার মা আপনার সাথে বিয়েতে মত দেয় তাহলে আমিও আপনাকে বিয়ে করব, কিন্তু নিজে থেকে কিছুই করতে পারবো না। ঠিক আছে, আমি তোমার মায়ের কাছে গিয়ে সব কথা বলবো, দেখি সে কি বলে। তোমাকে যদি আমি জীবনসঙ্গী বানাতে না পারি তাহলে আমি সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না। তুমি এবার বাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে তোমার। মা, তোমাকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ রে মা, বল। এত সংকোচ করছিস কেন? তুই আমার একমাত্র মেয়ে, তোর যে কোনো কথা শোনার জন্য আমি সব সময় প্রস্তুত। মা, বেশ কিছুদিন হলো আমাকে একটা ছেলে খুব পছন্দ করে। স্কুলে যাওয়ার সময় প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকে। সে আমাকে তার জীবনসঙ্গী বানাতে চায়, ভালোবাসে আমাকে। আমি কথা বলতে চাইনি মা, আমার সাথে জোর করে এসে কথা বলেছে। তাই আমি তোমার কাছে আসতে বলেছি। তুমি যা বলবে সেটাই হবে। কাজটা কি আমি ভুল করেছি মা? না রে মা, তোর কোনো ভুল নেই। আজ আমার অনেক খুশি লাগছে যে আমার আদরের মেয়ে তার জীবনের সমস্ত কিছু আমার উপর ছেড়ে দিয়েছে। মার যেন সম্মানহানি না হয় সেদিকে খেয়াল রাখিস। কোনো কথা বা তোর জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমার কাছে লুকাস না। এর চাইতে বড় পাওয়া কোনো মায়ের জীবনে আর কি হতে পারে? তুই চিন্তা করিস না মা, আমি সবকিছু ঠিক করে দেব। ছেলেটা কবে আসবে আমার কাছে? মা, সে কি করবে আমি জানি না, কিন্তু মনে হচ্ছে কালকেই আসবে। আর শোনো, যদি তোমার ওই ছেলেটাকে ভালো না লাগে তাহলে ওনাকে বলে দিও আর যেন রাস্তায় দাঁড়িয়ে না থাকে, আমার জন্য অপেক্ষা না করে। অন্য কেউ দেখলে আমাকে খারাপ ভাববে। আচ্ছা মা, যা বলার বলে দেবো। তুই যা, ঘরে গিয়ে পড়াশুনো কর। এসব কিছু নিয়ে তুই কোনো চিন্তা করিস না। পরের দিন সকালবেলা ফরহাদ জবার মায়ের কাছে আসে আর তাকে সমস্ত কথা খুলে বলে। দেখো বাবা, আমার মেয়েটা অনেক ছোট, তেমন বয়সও না। এই বয়সে মেয়েটাকে আমি বিয়ে দিতে চাই না। একমাত্র মেয়ে, যতদিন ইচ্ছা পড়াশোনা করতে থাক। তোমাকে দেখে মনে হচ্ছে ভদ্রঘরের সন্তান। নিশ্চয়ই আমার কথাগুলো তুমি বুঝবে। আন্টি, আমি সবই বুঝেছি আর আপনার কথাকে আমি সম্মান করি, কিন্তু আন্টি, আমিও তো আপনার ছেলের মতো। আমার কথাটা কি একবারও ভেবে দেখবেন না? আমি জবাকে খুবই ভালোবাসি, ওর জন্য আমি অপেক্ষা করতে পারবো, কিন্তু ও বড় হওয়ার পর যে আমাকেই বিয়ে করবে তার কি মানে আছে বলেন? আমি জানি ও এখনও ছোট, কিন্তু ছোট মেয়েদেরও তো বিয়ে হয়। আমার বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখেন, যদি সব ঠিক থাকে তাহলে জবাকে আমার সাথে বিয়ে দিতে আপনার তো কোনো অসুবিধা থাকার কথা না। আমি জবাকে খুব ভালো রাখবো আন্টি, একটু ভেবে দেখবেন। আচ্ছা, তুমি এখন যাও, আমি ভেবেই তোমাকে জানিয়ে দেব। তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিলে তার ফল ভালো হয় না। আপনার সাথে কিছু কথা বলতে এসেছি আন্টি, ওই ছেলেটার ব্যাপারে। যদি অনুমতি দেন তো বলতে পারি? হ্যাঁ মা, বলো, কি বলতে চাও? তোমাদের কারণেই তো মেয়েটাকে নিয়ে এত ভালো আছি। ছোটবেলা থেকে তোমরাই তো বড় করেছো ওকে। আন্টি, যে ছেলেটা জবার পছন্দ করেছে সেই ছেলেটার বাবা কিন্তু অনেক টাকা পয়সা। সে একমাত্র ছেলে, খুব ধনী পরিবার। ওখানে জবার বিয়ে হলে ও খুব সুখে থাকবে। ওকে নিয়ে আপনার আর কোনো চিন্তা থাকবে না। 1000 টাকা পয়সা দিয়েও পরে আপনি এমন ছেলে পাবেন না। সবই বুঝলাম মা, কিন্তু জবার তো বয়স কম, আবার পড়াশোনা করতে চাই। এখনই কিভাবে ওকে বিয়ে দিই বলো? আপনি এসব নিয়ে ভাববেন না। জবার অনেক পড়াশুনো করেও পরে এমন ছেলে পাবে না, তাই ওকে বোঝান আর আপনিও রাজি হয়ে যান। ছেলেটা যখন জবাকে পছন্দ করেছে বিয়েতে সম্মতি দেওয়াই ভালো। আমার মনের কথা আপনাকে বললাম, বাকিটা আপনাদের ইচ্ছা। তুমি ঠিকই বলছো মা, এই সুযোগ হয়তো আমি আর পাবো না। ছেলেটাও খুব ভালো, অনেক ভদ্র ছেলে। আবার তুমি বলছো টাকা পয়সাও আছে। মেয়েটা তাহলে অনেক ভালোই থাকবে। দেখি ছেলের সাথে কথা বলে যদি সব ঠিক থাকে তো বিয়েটা দিয়েই দেব। শুনে খুব খুশি হলাম আন্টি। আমি তবে এখন আসি, আপনি জবার খেয়াল রাখবেন। এরপর জবার মা ফরহাদকে ফোন করে বিয়েতে রাজি আছে কিনা সেটা জানায়। এই কথা শুনে অনেক খুশি হয়। বেশ কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যায়।
তোমাকে যে আমি নিজের করে পাবো এটা কখনোই ভাবতে পারিনি। ভেবেছিলাম হয়তো তোমাকে নিয়ে শুধু স্বপ্নই দেখতে হবে। অনেক স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে, আজ আমার সব স্বপ্ন ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। আমি প্রথম থেকেই বুঝতে পেরেছি যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমার কিছুই করার ছিল না। আমার মাকে আমি কখনোই কষ্ট দিয়ে কিছু করতে পারবো না, তাই মায়ের কথাই আজ আমি আপনার বউ হয়েছি। এখন থেকে আপনার জীবনের সবকিছু ভালো হবে। আমি আপনাকে খুব ভালোবাসবো। সত্যি বলছো তুমি? তুমি আমাকে ভালোবাসতে পারবে? তুমি আমাকে ভালোবাসতে পারবে তো, নাকি তোমার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে? না, অপেক্ষা করতে হবে না। আপনি এখন আমার স্বামী, আপনি সবসময় আমার ভালোবাসা পাবেন। দাম্পত্য জীবনে 1 বছর পার হওয়ার পর সম্পর্কে ফাটল ধরে যায়। ফরহাদ আর জবার মধ্যে মনোমালিন্য দেখা দেয়। জবা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমার মন যা বলে আমি সেটাই করি, তাই তোমাকে কথাগুলো বলতে হবে, আর আমি সহ্য করতে পারছি না। বলেন, আমিও শুনতে চাই। কেন আপনি মাত্র 1 বছরে এতটা পাল্টে গেলেন? এত পরিবর্তন কেন হলেন আপনি? আমাকে ছাড়া যে আপনি কিছুই বুঝতেন না, সে আপনি এত দূরে কেন চলে যাচ্ছেন আমার থেকে? জবা, আমার আর তোমাকে ভালো লাগে না। তোমাকে নিয়ে এখন আমি সুখী নই। আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। এসব আপনি কি বলছেন? এখন তো আমি একা না যে আপনি এভাবে আমাকে ছেড়ে দেবেন। আমাদের অনাগত সন্তানের কি হবে? দয়া করে এমন করবেন না। এই আমাকেই তো কত অনুরোধ করে আমার মায়ের কাছ থেকে চেয়ে এনেছিলেন, এখন আমি মূল্যহীন হয়ে গেলাম। দেখো, আগে তোমাকে আমার খুব ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। তখন আবেগের বশে বিয়ে করে ফেলেছিলাম, আর আমি তো তোমাকে সন্তান নিতে বলিনি। তুমি ওকে নষ্ট করে দাও। এই সন্তান আমার লাগবে না। ছি, আপনি কেমন মানুষ? একটা প্রাণকে মেরে ফেলতে বলছেন? এতগুলো দিন আমি কার সাথে সংসার করলাম? আমি কি একটা পণ্য যে তখন আমাকে ভালো লেগেছে, এখন আপনার আমার ভালো লাগে না? এরকম কথা আপনি কি করে বলতে পারেন? ঠিক আছে, আপনি আপনার মতো করে জীবন কাটান। আমি বুঝতে পেরেছি আপনি নতুন কাউকে পেয়েছেন, তাই আর আমার কোনো মূল্য নেই। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, কিন্তু যে যেমন কর্ম করবে তার ফল তাকে পেতেই হবে। আমি তো কষ্ট পেয়েছি, কিন্তু এর চাইতে বেশি কষ্ট আপনি আমার মাকে দিলেন। এটা আপনি ঠিক কাজ করেননি। যাই হোক, আমি চলে যাচ্ছি। ভালো থাকবেন আপনি। কি রে মা, তুই এই অবস্থায় একা কেন এসেছিস? জামাই কোথায়? মা, তুমি আর ওর কথা জিজ্ঞেস করো না। ওই বড় লোকের ছেলের কাছে আমার কোনো মূল্য নেই। আমি চলে এসেছি তোমার কাছে সারা জীবনের জন্য। তুই এসব কি বলছিস? ফরহাদ তোকে কত ভালোবাসে, ওকে দেখে তো এমন ছেলে মনে হয় না। ঘটনা কি? তোদের দুজনের কি কোনো ঝগড়া হয়েছে? আমাকে সবকিছু খুলে বল। জবা তার মাকে সব কিছু খুলে বলে। তোর এভাবে ওই বাড়ি থেকে চলে আসা উচিত হয়নি। ওই ছেলেকে আমি শাস্তি না দিয়ে থামবো না। আমার নিষ্পাপ মেয়েটাকে ও ব্যবহার করেছে, এর জন্য আমি ওকে পুলিশে দেব। না না মা, আমি ওনাকে কোনো শাস্তি দিতে চাই না। 1 বছর সংসার করেছি ওনার সাথে। ওনার আমার প্রতি সম্মান নাও থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। জোর করে কারো ভালোবাসা পেতে চাই না। আমি আমার মতো করে বাঁচতে চাই, আর আমার সন্তানকে আমি বড় করতে চাই। তুমি আমার পাশে থাকবে না মা? তুই এসব কি বলছিস মা? তোর পাশে আমি সবসময় আছি, কিন্তু এই সমাজে তোকে নানা কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আমি যে কি করে এসব নিজের চোখে দেখব সেটা ভেবে কষ্ট লাগছে আমার। মা, যার কপালে যেটুকু লেখা আছে তা তো হবেই, কিন্তু আমি বেঁচে থাকতে আমার সন্তানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওকে আমি অনেক ভালোবাসা দিয়ে মানুষ করব। মা দেখো, আমার মেয়েটা একদম আমার মতো দেখতে হয়েছে। আমি এটাই চেয়েছিলাম, যেন ও অন্য কারোর মতো না হয়। হ্যাঁ মা, আল্লাহ তোর কথা শুনেছে, কিন্তু যত দিন যাচ্ছে মানুষ ততই তোকে খারাপ কথা বলছে। কি করে এসব থেকে রক্ষা করব তোকে? আচ্ছা মা, ডিভোর্স হয়েছে আমার, সন্তানও আমার। আমার মেয়ে কোনো অবৈধ সন্তান না। তারপরেও কেন মানুষ এত খারাপ কথা বলছে আমাকে? আমি কি অন্যায় করেছি? আমি কি মানুষের খারাপ কথা শুনতে বাধ্য? মা জবা,
কোনো ডিভোর্সি মেয়েকে এই সমাজ ভালোভাবে বাঁচতে দেয় না। যদি তার কোনো দোষ না থাকে তবুও তাকেই অপমান সহ্য করতে হয়। কিন্তু যাই হয়ে যাক, তুই তোর লক্ষ্য থেকে একদম সরিস না। তোকে তো আমার এই সুন্দর নাতনিকে বড় করতে হবে। তাই যার যা ইচ্ছা বলুক, কষ্ট পেলেও কাউকে প্রকাশ করিস না। হ্যাঁ মা, তুমি ঠিক বলছো। লোকের কথা আমি কখনো বন্ধ করতে পারবো না, কিন্তু নিজে তো বাঁচতে হবে, আমার মেয়েকেও বড় করতে হবে। জবা, কেমন আছো তুমি? তোমার মেয়ে ভালো আছে তো? ভালো আছি হাসান ভাইয়া, কিছু বলবেন আমাকে? আমি জানি কয়েক মাস আগেই একটা খারাপ সময় পার করে এসেছো, কিন্তু মানুষের জীবনে সব সময় খারাপ থাকে না। পৃথিবীতে সব মানুষ একরকম হয় না। তাই আমি তোমাকে নতুন করে একটা সংসার দিতে চাই। কখনো দুঃখের হাওয়া লাগতে দেব না তোমাদের। কি বলছেন? আপনি কি করে ভাবলেন আমি আমার মেয়ে আর আমার দায়িত্ব আবারও অন্য কারোর হাতে দেব? আমার বুঝি কষ্টটা কম পাওয়া হয়েছে, তাই আপনি পূরণ করে দিতে এসেছেন, তাই তো? যেন সারাটা জীবন কষ্ট পেতে হয় আমাকে? তোমাকে আজ আমি একটা কথা বলি, যেটা তোমার এই অবস্থা না হলে কখনোই বলতাম না। শোনো, আমি তোমাকে বিয়ের আগে থেকেই ভালোবাসি। বলবো ভেবেছিলাম, কিন্তু তোমার বয়স কম ছিল, তাই সময় নিতে চেয়েছিলাম। কিন্তু তার মধ্যেই তোমার বিয়ে হয়ে গেল। কিছুই করার ছিল না আমার। তাই আজ তোমার এই কষ্ট দেখে আমার মরে যেতে মন চাইছে। ভেবেছি তোমাদের নিয়ে বাঁচবো। বিশ্বাস না হলে তোমার বান্ধবীর কাছ থেকে শুনতে পারো। ওকে আমি তোমার বিয়ে হওয়ার পরপরই বলে দিয়েছিলাম। সবই বুঝলাম, কিন্তু আপনি যেই আমাকে ভালোবেসেছিলেন আমি সে নই। মেয়ের মা হয়ে গেছি, অন্য কারোর সঙ্গে সংসার করেছি। আমাকে আর আপনি কখনোই আগের মতো ভালোবাসতে পারবেন না। আমাকে একবার বিশ্বাস করে দেখো, জীবন দিয়ে হলেও তোমাদের ভালো রাখবো। আমাকে ভালোবেসে বিয়ে না করলে তোমার মেয়ে আর তোমার মায়ের কথা ভেবে বিয়ে করো। পিঙ্কি বড় হলে বাবার পরিচয় পাবে। তোমার মাকে আর কেউ অপমান করতে পারবে না। ঠিক আছে, আমি আগে আমার মাকে বলবো, তারপর মা যদি রাজি থাকে আবারও নতুন করে জীবন শুরু করব। ভাগ্যে যা থাকে তাই হবে। আমি এখন আসি, মেয়েটা আবার কান্না করবে। হাসানের কথা শোনার পর মা আলেয়া বেগম সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর বেশ কিছুদিনের মধ্যেই জবা আর হাসানের বিয়ে হয়ে যায়। এমনিভাবেই 5 বছর কেটে যায়। কি হয়েছে জবা? তুমি হঠাৎ এভাবে কান্না করছো কেন? এই 5 বছরও তোমার চোখে আমি কখনো পানি আসতে দেইনি। আজ কি হয়েছে? কি কারণে কান্না করছো? আমাকে তাড়াতাড়ি বলো। আমি কোনো কষ্টে কান্না করছি না, কিন্তু জানো তো, আমি কখনো চাইনি আমার জন্য কারো ক্ষতি হোক, কিন্তু তারপরেও একজনের ক্ষতি হয়েছে। আমি পিঙ্কির বাবাকে বলেছিলাম কেউ কাউকে কষ্ট দিলে শান্তিতে থাকতে পারবে না, তার ফল তাকে পেতেই হবে। সত্যি করেই সে ভালো নেই, তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। আবার যাকে বিয়ে করেছিল সেও নাকি ছেড়ে চলে গেছে। যে যেমন কর্ম করবে তার ফল তাকে তেমনই পেতে হবে। এজন্য তোমার কোনো দোষ নেই জবা। এটা নিয়ে তোমাকে আর আমার মেয়েকে নিয়েই জীবন কাটাতে চাই। অন্য কারো কথা ভেবে কষ্ট পেও না তুমি। তোমার জন্য কেউ কখনো কষ্ট পেতে পারে না। তুমিই আমার জীবনের একমাত্র রানী, আর পিঙ্কি হলো আমাদের রাজকন্যা।